গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন আশাপূর্ণা দেবীর লেখা সুবর্ণলতা। আজ রয়েছে এর অষ্টম পর্ব। সেই ব্যঙ্গ ধরা পড়ল সুবর্ণর কাছে। ধরা পড়েছিল, তবু চোখ বুজেছিল। খারাপ মনটাকে নিয়ে জোর করে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ সে অনেকদিন আগে পড়া ময়াল সাপের প্রবন্ধটা মনে পড়ে গেল। ভাবতে ভাবতে নিঃশ্বাস রুদ্ধ হয়ে এলো তার। বিস্ফোরিত হয়ে এলো চোখ দুটো। আড়ষ্ট কঠিন হয়ে উঠল শরীর। হাত দুটো আপনি মুঠো হয়ে গেল। ঘরে কেউ থাকলে দেখে চমকে যেত, চেঁচিয়ে উঠত। এরপর আর কি করতো সুবর্ণ কে জানে। কে জানে চিৎকার করে কেঁদে উঠত, না দেয়ালে মাথা ঠুকত। মোক্ষম সময় প্রবোধচন্দ্র এসে ঘরে ঢুকল। দেরাজ থেকে তোলা তাসছুড়াটা বার করে নিতে এসেছিল প্রবোধ। আড্ডায় লোকসংখ্যা বেশি হয়ে গেছে, কাজেই একদল বেকার ব্যক্তি খেলোয়াড়দের পিছে বসে উসখুস করছে আর চাল বলে দিয়ে খেলা পিপাসা মেটাচ্ছে। অবস্থাটা অস্বস্তিকর। প্রভাস বলেছে, দূর চাই, আরেকটা বাসর বসুক। মেজদা, তোমার ঘরে আরও তাস আছে না? প্রভাস ইচ্ছে প্রকাশ করেছে। প্রভাস বলেছে। হন্তদন্ত হয়ে ছুটে এসেছিল প্রবোধ তোলা তাসটা নিতে, কিন্তু সুবর্ণ মূর্তি দেখে থমকে দাঁড়ালো। মুঠো পাকানো হাত আর সে হাতের স্ফীত শিরাগুলো দেখে ভয়ই হলো তার। সত্যি বলতে এমনিতেই সুবর্ণকে ভয় ভয় করে প্রবোধের। নিয়ে ঘর করে বটে, কিন্তু কোথায় যেন অনন্ত ব্যবধান। সত্যি বাড়ির সমস্ত স্ত্রী লোকগুলোকে বুঝতে পারা যায় না শুধু নিজের স্ত্রীকে। এ কি কম যন্ত্রণা? অথচ ওই বুঝতে না পারাটা স্বীকার করতে রাজি নয় বলে না বোঝার জায়গাগুলো চোখ বুজে এড়িয়ে যেতে চায়। ভয় করে বলেই শাসনের মাত্রায় সহসা মাত্রা ছাড়ায়। আশ্চর্য, মেয়ে মানুষ পরচর্চা করবে, কোদল করবে, ছেলে ঠ্যাঙাবে, ভাত রাঁধবে, আর হাঁটু মুড়ে বসে এক কাশি চচ্চড়ি দিয়ে এক গামলা ভাত খাবে। এই তো জানা কথা। ভাত বাড়া দেখে ঘরের পুরুষেরা পাছে মুচকি হেসে প্রশ্ন করে, বেড়াল ডিঙোতে পারবে কি না, তাই পুরুষের চোখের সামনে কখনো ভাত বাড়বে না নিজেদের। এই সবই তো চিরাচরিত। প্রবোধের ভাগ্যে সবই উল্টো, সৃষ্টি ছাড়া ব্যতিক্রম। ইচ্ছে হচ্ছিল না দেখার ভান করে কেটে পড়ে, কিন্তু হলো না। চোখাচোখি হয়ে গেল। অজ্ঞতায় একটু এগিয়ে এসে বলতে হলো, কি ব্যাপার, শরীর খারাপ হচ্ছে নাকি? সুবর্ণ শুধু চোখ তুলে তাকালো। সুবর্ণ নিঃশ্বাসটা আরো দ্রুত হলো। হলো কি? কামারের হাঁপুড়ের মতো অমন বড় বড় নিঃশ্বাস ফেলছো কেন? শরীর খারাপ লাগছে? বড় বউকে ডেকে দেব? এবারে আর নিঃশ্বাসটা ফোঁস করে উঠল না। ফোঁস করে উঠল সুবর্ণ নিজেই। কেন? বড় বউকে ডেকে দিবে কেন? বা ডেকে দেব কেন? কি হলো না হলো বড় বউ বুঝবেন। সুবর্ণ শুধু ফোঁসই করে না, এবার তীব্র একটা ছোবল দেয়। বড় বউ বুঝবেন? আর তুমি বুঝবে না? কবিরাজি পান এনে ভোলানো হয়েছিল কেমন? মিথ্যুক জোচ্চোর। প্রবোধ ওই আরন্ধ মুখের দিকে তাকায়। প্রবোধের ব্যাপার বুঝতে দেরি হয় না, আর বোঝার সঙ্গে সঙ্গে ভয়টাও কাটে। ও, শরীর খারাপ নয়, রাগ। বাবা, স্বস্তি নেই। ক্যাবলা ক্যাবলা হাসি হেসে বলে, ও ফেসে গেছে বুঝি তো। বাবা কি বোধ করে বলতে চাচ্ছিল কোনো ফেফাস কথা, সামলে নিল। ওই সামলে নিতে নিতেই কথার ধরনই সভ্য হয়ে যাচ্ছে। একমাত্র এই তাসের আড্ডাতেই যা ইচ্ছে মতো মুখ খুলতে পাওয়া যায়। স্ত্রী তো নয়, যেন গুরুমশাই। বলে মিথ্যেও নয়। গুরুমশাইয়ের ভঙ্গিতেই ধমকে ওঠে তার স্ত্রী। খবরদার বলছি, দিদিকে ডাকবে না। ডাকবো না? বাহ, শেষে একলা ঘরে দাঁত কপাটি লাগিয়ে বসে থাকবে? ওসব মেয়েলি কাণ্ড বড় বউ ভালো বুঝবে। মেয়েলি কাণ্ড? মেয়েলি কাণ্ড? আর সপিনী নয়, যেন বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়তে চায় সুবর্ণ স্বামীর ওপর, যেন নুক করে ছিঁড়ে ফেলতে চায়।
ওর ওই খোকামের মুখোশ, আর মুখোশ ছিঁড়ে ফেলা সে কুৎসিত জীবটাকে কটূক্তির চাবুকে জর্জরিত করে ফেলতে পারলেই বুঝি সুবর্ণলতার নিঃশ্বাস স্বাভাবিক হয়ে আসবে। কিন্তু সত্যিকার নখ দিয়ে তো আর সেই মুখোশ ছেড়বার নয়। তার কিছুই হয়ে ওঠে না, শুধু একটা আগুন ঝরা প্রশ্ন ঠিকরে ওঠে, মেয়েলি কাণ্ড, কচি খোকা তুমি? প্রবোধ এই আগুনের খাপড়া কাছ থেকে সরে পারতে পারলে বাঁচে। তাই একটা সাজানো হাসি হেসে বলে, হলো কি রে বাবা, থেকে থেকে যেন ভূতে পায়। তাসচুরোটা কোথায়? দেরাজে আছে? প্রশ্নটা বাহুল্য। ঘরে এই দেরাজটা ছাড়া আর কোনো আসবাব নেই। না, আরেকটা জিনিস আছে। ইট দিয়ে উঁচু করা একটা চৌকিও আছে, যার নিচে বাক্স প্যাটরা চালান করবার জন্য ওই উঁচু করা। যে চৌকিটার উপর অনেক দিন পর্যন্ত দুটো ছেলে মেয়ে নিয়েও আড়াআড়ি শুয়ে এসেছে সুবর্ণ আর প্রবোধ। 3টে হবার পর থেকেই সেটাকে ছেড়ে মাটিতে শয্যা বিছিয়েছে সুবর্ণ। চৌকিটায় এখন সারাদিন গাদা করে বিছানা তোলা থাকে, আর রাত্রে প্রবোধ একা হাত পা ছড়িয়ে শোয়। কচি কাচা নিয়ে শুতে পারে না, আর সে বয়স হয়েছে, শরীর ভারী হয়েছে, তাছাড়া কাঁচা পয়সার গুমরও হয়েছে কিছু। মনে জানে আরাম চাইবার দাবি জন্মেছে তার। সুবর্ণ মাটিতে বিছানা বিছিয়ে শোয় ছেলে মেয়ে নিয়ে, দিনের বেলা মাদুরে। ঘরের এ প্রান্ত থেকে ও প্রান্ত অবধি বিছানা কাঁথার সমাবেশ। কে জানে অদূর ভবিষ্যতে আরও একটা জায়গার সংকুলন হবে কোথায়। কিন্তু সে যাক, তাসচূড়াটা থাকলে দেরাজেই থাকবে। কিন্তু সেই সহজ নির্দেশটা দিল না সুবর্ণ। উঠে দাঁড়িয়ে কটু কণ্ঠে বলল, আবার তাস? আস্তে। প্রবোধ বলে, গলা যে ভাসুরের কান ফাটিয়ে দিচ্ছে। কিন্তু ভাসুরের নামোল্লেখ দমে না সুবর্ণ। সমান তেজে বলে, ও ভারী একেবারে 7 মহলা অট্টালিকা, তাই ভাদ্য বইরে গলা ভাসুরের কানে পৌঁছবে না। সারা বাংলায় বোবা মেয়ে ছিল না? বোবা মেয়ে, তাই একটা খুঁজ নিয়ে বিয়ে করতে পারোনি? ঘাট হয়েছিল, তাই উচিত ছিল। প্রবোধ বলে ওঠে, জীব তো নয়, ছুরি। প্রবোধ ঝরাত করে দেরাজ টেনে তাসটা বার করে। তাস নেবে না বলছি, ভালো হবে না। সেদিনের প্রতিজ্ঞার কথা মনে নেই? ছেলের মাথায় হাত দিয়ে দিব্যি করেছিলে না, বেহায়ার নির্লজ্জ জোচ্চোর। একখানা ঘরের ব্যবধানে ভাইরার খেলার বন্ধুরা, এই সময় আর গোলমাল পাড়তে দিয়ে একটা কেলেঙ্কারি করা চলে না। নইলে প্রভুদের কি ইচ্ছে হচ্ছিল না ফুটবলের মতো লাথিয়ে লাথিয়ে ঘরে বাইরে বের করে দেয় ওই অবিশ্বাস্য অধ্যত্বকে। তাই কষ্টে মুখে হাসি টেনে এনে বলে, ফুহ, সংকটকালে অমন কত প্রতিজ্ঞা করতে হয়, তাই বলে যদি রাতের প্রতিজ্ঞা দিয়েও মানতে হয়, তাহলে তো বাঁচাই চলে না। কি কি বললে? সুবর্ণ আবার বসে পড়ে। প্রতি মুহূর্তে স্বামীর অপদার্থতার পরিচয় পায় সুবর্ণ, তবু চমকে চমকে ওঠে। অথচ অপদার্থটা সুবর্ণ মাপকাঠিতে। অন্য অনেক মেয়ে মানুষই অমন বর পেলে ধন্য হয়ে যেত। প্রবোধ পালায়, স্রেফ পালায়, তারা খাওয়া জানোয়ারের ভঙ্গিতে। শুধু বলে যায়, ওহ, কাকে কি বলছো হুঁশ নেই কেমন? নিজে নিত্যি ফ্যাসাদ বাঁধিয়ে বসবেন আর মেজাজ হবে যেন আগুন। কাকে কি বলাই বটে, কিন্তু হুঁশ কি সত্যিই নেই সুবর্ণর? নাকি ও চায় অপমানের অঙ্কুশে আহত হয়ে একবার অন্তত জ্বলে উঠুক প্রবোধ, পুরুষের মতো জ্বলে উঠুক, বজ্রের তেজ নিয়ে জ্বলে উঠুক। মা ভাইয়ের কাছে মুখ রাখতে শাসনের প্রহসন নয়, সত্যিকার শাসন করুক। সুবর্ণকে তাড়িয়ে দিক, মেরে ফেলুক, সেই মরণের সময়ও যেন জেনে মরে সুবর্ণ। যে প্রাণীটার সঙ্গে ঘর করছিল সেটা মানুষ, কিন্তু ফলটা ফলে বিপরীত। সুবর্ণলতা যত উগ্র হয়ে ওঠে, প্রবোধচন্দ্র তত নিস্তেজ হয়ে যায়, পালিয়ে প্রাণ বাঁচায়। কিন্তু সুবর্ণ বা কি? তার মধ্যে কি পদার্থ থাকছে আর? যেটুকু ছিল এই আত্মঘাতী সংগ্রামে ক্ষয় হয়ে শেষ হয়ে যাচ্ছে না? তার নিজের ভিতরকার যে সুরুচি, যে সৌন্দর্যবোধ,
এই কুশ্রী পরিবেশ থেকে মুক্তি পাবার জন্য সর্বদা ছটফট করে মরত। সে যে প্রতিনিয়ত এই নিষ্ফল চেষ্টায় বিকৃত হয়ে উঠছে, সে বোধ কি আর আছে সুবর্ণলতার? এই বাড়ি আর এই বাড়ির মানুষগুলো অসৌন্দর্য খুঁজিয়ে ছাড়াবার জন্য নিজে সে কত অসুন্দর হয়ে যাচ্ছে দিন দিন, এ কথা তাকে কে বুঝিয়ে দেবে? কি হে প্রবোধবাবু, তা শান্তি যে বুড়ো হয়ে গেলে? অভ্যস্ত কথা, অভ্যস্ত ঠাট। বলি, গিন্নির আঁচল ছেড়ে আসতে ইচ্ছে করছে না বুঝি? গিন্নি। প্রবোধ গুছিয়ে বসে বলে। প্রবোধচন্দ্র অমন গিন্নি ফিনির ধার ধারে না। দেরি হলো তাসটা খুঁজে পাচ্ছিলাম না বলে। বাড়ির অখ্যাতি বন্ধু মহলেও প্রচার হয়ে গেছে, তাই প্রবোধের সগর্ব উক্তিতে একজন হেসে ফেলে বলে, আরে রেখে দাও তোমার গুমর, গিন্নি তো শুনি তোমার কান ধরে উঠায়, কান ধরে বসায়। হাসি, হাসি একমাত্র মুখ রক্ষার ঘুমটা, তাই হাসতে থাকে প্রবোধ তাস ভাসতে ভাসতে। না, তোমরা আর মান মর্যাদা রাখলে না। এই সময় সুবোধের ছেলে রুদু এক ডাবর সাজা পান এনে আড্ডার মাঝখানে বসিয়ে দেয়। প্রবোধের লজ্জায় ছেদ পড়ে। পরপর 3 মেয়ের পর ছেলে, তবু বেচারা যেন নিতান্তই বেচারি। রবিবারটা বুড়োর দুঃখের দিন। খেলতে যেতে পায় না, সারাক্ষণ আসরে খিদমত গাড়ি খাটতে হয়। বিশেষ এক একটা ভার যে কেমন করে বিশেষ একজনের ঘাড়ে এসে চাপে, সেটাই বোঝা শক্ত। বাড়িতে আরও ছেলে আছে, কিন্তু বুদোরই সব রবিবারের দুঃখর দিন। অবশ্য ভানুকালুর এই আসরে মুখ হবার জো নেই। তাদের মা তাহলে তাদের ধরে ধোবার পাটে আছাড় দেবে, এবং যে তাদের ফরমাস করবে তাকেও রেহাই দিবে না, এটাও জানা। তাই বাড়িতে ভানুকালু নামে দুটো ছেলে থাকতে বুদোর ঘাড়েই সব বোঝা। প্রবোধ বলেছিল, ওরা কিছু করে না, একা দাদার ছেলেটাই খেটে মরে, এটা স্বার্থপরের মতো দেখায় না? দেখায়। সুবর্ণ বলেছিল, কি করা যাবে, দেখাবে। তোমারই যত কই, ওর মা তো এত রাগ করে না। ওর মা মহৎ, তা মহতি, নইলে ওই ডাবর ডাবর পানি বা সে একা সেজে মরে কেন? জৈনক আড্ডাধারী পকেট থেকে জর্দাটা কৌটো বার করে তার ছেলের গলায় বলল, পানকে সেজেছে রে বুদো, তোর মা বুঝি? মেয়েদের সম্পর্কে প্রশ্ন করতে হলে তার ছিল অবজ্ঞার সুর মেশাতে হয়, এটাই রীতি। ভদ্রলোক সেই রীতিতে বিশ্বাসীও। নির্বোধ বুধু এ প্রশ্নে কৃতার্থমন্য হয়ে একগাল হেসে বলে, হ্যাঁ। তোর মাকে শিখিয়ে দিকে যাবাব, পান দিলে তার সঙ্গে একটু চুন দিতে হয়। যেন একটি ক্ষুধে ল্যাটার ভঙ্গিতে একটা পান তুলে নেন ভদ্রলোক। এই এদের অভ্যস্ত ভঙ্গি। পৃথিবীটা এদের কাছে করতলগত আমলকি বধ। সর্ববিধ ব্যাপারকে নস্যাৎ করে দেবার কৌশলটি এদের জানা। দেশ যখন স্বদেশী আন্দোলনের উত্তাল তরঙ্গে উত্তেল, এরা তখন ঘরে বসে রাজা উজির মারছেন, সেই আন্দোলনকে তুড়িয়ে উড়াচ্ছেন। পাড়ার প্রত্যেকটি বাড়ির বউদের খবর এরা রাখেন এবং সমালোচনা তৎপর হন। এই বাড়ির বড় বউটিকে ওরা অগ্রাহ্য করেন, মেজুটিকে ব্যঙ্গ করেন, সেজুটিকে স্বার্থপর বলে ছিৎকার করেন এবং ছোটটিকে অবজ্ঞা করেন। গুণানুসারেই করেন অবশ্য, এবং মনোভাব চাপতেও চান না। শুধু পাড়াপড়শি নয়, ওদের আড্ডায় কাটা পড়ে না এমন মাথা নেই। এরা ব্রাহ্মকে বলেন ব্রেহ্ম, ব্রাহ্মণ পুরুতকে বলেন বামনা, বিদুষী মেয়ের নাম শুনলে বলেন লীলাবতী। এরা দেশনেতাদের পাগলা আখ্যা দিতে দ্বিধা করেন না। পরমহংসের বজুরকারী ব্যাখ্যায় আমোদ পান। বিবেকানন্দের আমেরিকায় গিয়ে হিন্দু ধর্ম প্রচারের বার্তা নিয়ে হাসাহাসি করেন এবং মেয়েদের লেখাপড়া অগ্রগতির লক্ষ্য করে সকৌতুক ব্যঙ্গ যখন তখন ঈশ্বর গুপ্ত থেকে উদ্ধার করে বলেন, আর কত দেখবে হে, দেখবার এক্ষুনি হয়েছে কি? এরপর সব ABC শিখে বিবি সেজে বিলিতি বল কবেই কবে, আর হুট বলে বুট পায়ে দিয়ে চুরুট ফুকে স্বর্গে যাবে। বাড়ি, বাজার আর অফিস, এই ত্রিভুজ তাতে
আনগোনা করতে করতে মরচে পড়ে গেছে ওদের জীবনে মাকুটা। এরাই সুবর্ণলতার স্বামীর বন্ধু। কিন্তু ঊনবিংশ শতাব্দীর এই অফিস বাবুর দল কি এই যুগে নিশ্চিহ্ন হয়ে গেছে? আজকে পৃথিবীর এই দুরন্ত কর্মচক্রের দুর্বার গতির তাড়নের মাঝখানেও অলস গতি আর অসার আড্ডা নিয়ে আজও কি টিকে নেই তারা? আজও কি তাদের জানার জগতে শুধু এই কথাই নেই, মেয়ে মানুষ জাতটাকে ব্যঙ্গের আর অবজ্ঞার দৃষ্টিতে দেখতে হয়? তারা পানের পাশে চুন রাখতে ভুলে গেলে তাদের সমঝে দিতে হয়? আছে। ওরা যে আধুনিক নন, এই ওদের অহমিকা, এই ওদের গৌরব। না, একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়নি। আজও আছে বই কি কিছু কিছু। আছে দর্জিপাড়া আর কিনুগোয়ালার গলি, ছিদাম মিস্ত্রি আর রানী মুদিনীর লেনের অন্তরালে। এখনো এরা জানেন পুরুষ জাতটা বিধাতার স্বজাতি বলেই শ্রেষ্ঠ। এরা আছেন, হয়তো চিরকাল থাকবেন। পৃথিবীর দুরন্ত অগ্রগতির পথে বাদ দেবার প্রয়োজনে বিধাতাই এদের সৃষ্টি করে চলেছেন, কম বেশি হারে। অথচ আবার হয়তো ওদের অন্তঃপুরের রঙও বদলাচ্ছে। ওরাই আব্রুর করা শিকল শিথিল করে ফেলতে বাধ্য হচ্ছেন। ওরাই ওদের মেয়েদের নিয়ে স্কুলে ভর্তি করে দিয়ে আসছেন বিয়ের বাজারে দাম বাড়াবার আশায়। আর মেয়েদের বিয়ের বয়সটা 12 থেকে 16 তুলছেন পারিপার্শ্বিকের চাপে। এদের নাম মধ্যবিত্ত। এরাই নাকি সমাজের কাঠামো। এরা এদের মধ্যবিত্ততা এবং মধ্যচিত্ততা নিয়ে রক্ষা করে চলেছেন সেই কাঠামো। তার সঙ্গে চলেছে সময় স্রোত। মুটের মাথায় ফলের ঝোড়া, আঙ্গুলের ফাঁকে ঝুলানো বড় দুটো কলার ছড়া। যোগু এসে পিসিমার দরজায় হাঁক পারল, পিসি গো, পিসি। কে রে, যোগু নাকি? মুক্তকেশী জপের মালা হাতেই বেরিয়ে আসেন। হ্যাঁ গো হ্যাঁ, তা নইলে এই বাজখাই কলা আর কার হবে? যোগু চৌকাঠের বাইরে দাঁড়িয়ে কথা সারি। ও সর্বনাশ, এতখানি বেলা হয়ে গেল, এখনো তুমি মালা ঠকঠকাচ্ছ? পুণ্যির ছালা রাখবে কোথায়? মুক্তকেশী এ প্রশ্নের উত্তর না দিয়ে বলেন, কি ব্যাপার, এত কলা কিসের? কলা তোমার ভাই বউয়ের ছেড়াদ্দর। বলে ছড়া দুটো একবার দুলিয়ে নিয়ে যোগু মহোৎসাহে বলে, কি আক্র গন্ডায় বাজারি পড়ল, মাত্র 2 ছড়া কলা, 3 গন্ডা পয়সা। মুক্তকেশী মুখ বাঁকিয়ে বলেন, ঠকিয়েছে তোকে। আমি আনা পিছু ছড়া আনছি না নিত্য। বলি, এত ফল কি হবে রে? বললাম তো, তোমার আদরের ভাত শ্যামা সুন্দরী ছেড়াদ্দ। মা গো মা, শ্যামা মা, মাতৃনাম উচ্চারণে অপরাধ দিও না। সিন্নি হবে গো সিন্নি। শ্যামা সুন্দরী দেবী যে মামলা জিতেছেন, কাল রায় বেরিয়েছে। সত্যনারায়ণের সিন্নি মানা ছিল, তাই শোধ হচ্ছে আজ। যেও সন্ধেবেলা। সেই কথাই বলতে এলাম, মা ঠাকুরন পই পই করে বলে দিয়েছেন। মুক্তকেশী যাকে বলে বিস্ময়িত লোচনে বলেন, মা জিতেছে? তার মানে তুই হেরেছিস? তার শ্যামা সুন্দরী দেবী জিতলেই আমাকে হারতে হবে, এ তো পড়েই আছে কথা। বাদী প্রতিবাদীর সম্পর্ক যে দিনরাত্রির মতো, এ আছে তো ও নেই, ও আছে তো এ নেই। মুক্তকেশী বিরক্ত কণ্ঠে বলেন, থামা ব্যাখ্যানা। বলি, হেরে মরে আবার থোতা মুখ ভোতা করে মায়ের মানতী পুজোর নৈবেদ্যের জোগাড় দিচ্ছিস? যোগু অসন্তুষ্ট স্বরে বলে, ওই জন্যই তোমার সঙ্গে মাঝে মাঝে বিরোধ হয় আমার পিসি। বলি, আমি জোগাড় করে দেব না তো কোন জম এসে দেবে? আর ককুরি ব্যাটা আছে তোমার ভাজের, আবার তো কাল ভোরবেলা তাকে নিয়ে ছুটতে হবে কালীঘাটে। পূর্বজন্মে কত মহাপাতক ছিল, তাই এক পুত্তর হয়ে জন্মেছি, যেও তাহলে। যোগু চলে যাচ্ছিল। মুক্তকেশী হাতের ইশারায় দাঁড় করিয়ে হাতের মালা কপালে ঠেকিয়ে বলেন, দেখ, সত্যনারায়ণ কাজখেকো দেবতা, তার নাম করে অন্যায্য উপরোধ করিস নে। আমার বাপের বংশধরকে বঞ্চিত করে বউ ড্যাং ড্যাং করে মামলা জিতে সিন্নি দেবে, আর আমি সেখানে পেন্নাম ছুটতে যাব? আমার বাড়ির এক প্রাণীও যাবে না।
যোগ্য আরও অসন্তোষের গলায় বলে, এই দেখো, আমি পারবো ড্যাব ডিবিয়ে দেখতে, আর তুমি পারবে না? বলি, ঠাকুরটা তো আর ওনার খানার বাড়ি খানসামা নয় যে ওকে পুণ্য ফুলটিকে ধরে দেবে। ওগো বৌমারা, একখানা ঘোড়ার গাড়ি ভাড়া করে ঝি সঙ্গে করে শাশুড়িকে নিয়ে যেও সন্ধেবেলা। মামি শাশুড়ি বলে দিয়েছে, ভারী ঘটার শির নেই। ভাইরাও যদি পারে তো যায় যেন। চললাম, অনেক কাজ, বড়লোকের কন্যের আহ্লাদ মেটাতেই। চলে যেতেই সেজ বউ মুখ বাঁকিয়ে বলে, ভাসুর গুরুজন বললে অপরাধ, তবে ও বাড়ি বট ঠাকুরের বুদ্ধির বালাই নিয়ে মরতে ইচ্ছে করে। হাসবো না কাঁদবো? কোথায় ছিল সুবর্ণলতা কট করে বলে ওঠে, এবারে কর্তারা যদি ও বাড়ি বট ঠাকুরের পায়ের নখে যোগ্য হতেন, তাহলে দুবেলা তাদের পা ধোয়া জল খেতাম। সেজবু অনেকদিন মেজুদির সঙ্গে বাক্যালাপ বন্ধ রেখেছিল। আজ মেজুদি যখন ভাঙল সেটা, তখন আর উত্তর দিতে বাধা রইল না। বলে উঠল, কি বললে মেজদি? যা বলেছি ঠিকই বলেছি। কিসের সঙ্গে কিসের তুলনা? ও বট ঠাকুর তো মানুষের আকৃতিতে একটি। যাক গুরুজন, বলবো না কিছু। সেই যে কথায় বলে না, কিসে আর কিসে, সোনার আর শিশে, তোমার তুলনাটা তেমনি। ঠিকই বলেছ সেজ বউ, সোনা আর শিশের তুলনাটা ঠিকই, তবে কে সোনা কে শিশে সেটাই প্রশ্ন। তোমাদের হিসেবের সঙ্গে আমার হিসেব মেলে না, এই যা। তা কারো হিসেবের সঙ্গে কি মেলে সুবর্ণর? মিললে কি সে ছোট 3টে ছেলে মেয়েকে নিয়ে ভর সন্ধেবেলা একা একটা ঝিয়ের সঙ্গে একখানা ভাড়াটে ঘোড়া গাড়িতে গিয়ে উঠত? চাপা ফরকেছে, চাপা যায়নি ভানুকানু, শুধু চন্দন পারলেও খোকা। এদের এখনো মা ছাড়া চলে না। ফুলের গন্ধ, ধূপের গন্ধ আর সদ্য কাটা তাজা ফলের গন্ধ বাড়িটাতে যেন দেব মন্দিরে বাতাস পৌঁছে দিয়ে গেছে। আর দরজা থেকে সুনিপুণ আলপনার রেখা যেন তার সুসময় স্বপ্ন নিয়ে অপেক্ষা করছে দেবতার আবির্ভাবের। কি অপূর্ব, কি সুন্দর! কি অনাস্বাদিত এই স্বাদ! সুবর্ণর মনে হলো কোনো এক স্বর্গলোকের দরজায় এসে দাঁড়িয়েছে সুবর্ণ। মুক্তকেশী তীর্থ করেন বাড়ি থেকে বেরিয়ে মুক্তকেশী মানতী পুজো দেন দেব মন্দিরে গিয়ে। মুক্তকেশীর ঘরে এমনভাবে দেবতার আহ্বান নেই, থাকার মধ্যে আছে শুধু বছরে বার কয়েক সুতি কাষ্ঠরী পুজো। কিন্তু তাতে কি এমন মোহময়, সৌন্দর্যময় আর সৌরভময় পরিবেশের সৃষ্টি হয়? সুবর্ণ এই সুরভিত বাতাসের সুযোগে আচ্ছন্ন হয়ে আস্তে ভেতরে ঢোকে। শ্যামা সুন্দরী সস্নেহে বলেন, এসো মা এসো, দাদা দিদিরা এসো ভাই। থাক, দূরে থেকে প্রণাম করো বৌমা, ঠাকুরছি কই? সুবর্ণ মৃদুস্বরে বলে, আসতে পারলেন না? শ্যামা সুন্দরী বিস্ময় আর বিরক্তির সঙ্গে বলেন, সত্যনারায়ণে আসতে পারলেন না? তোমার আর সব জায়েরা, ওরাও বোধহয় আসতে পারবে না। বোধহয়টা বাহুল্য। পুরো একখানা গাড়িতে সুবর্ণ 3টে মাত্র কাচ্চা বাচ্চা নিয়ে এসে গিয়েছে, আর কারো আসার প্রশ্ন নেই। শ্যামাসুন্দরী বলে ওঠেন, পারবে না না আসবে না? বুঝেছি, এসব ঠাকুরঝির নিষেধ, আসবে না আমার বাড়ি। সুবর্ণ ভদ্র গলায় বলে, তা কেন, আমি তো এলাম। বুদ্ধিমতী শ্যামাসুন্দরী বোঝেন এখানে বিরুদ্ধ মন্তব্য চলবে না। বুঝে অবশ্য প্রীতই হন, বউয়ের পক্ষে এটা সদ্গুণ। ঈষৎ হাস্যের সঙ্গে তুমি আমার খ্যাপামি বলে কর্মান্তে প্রস্থার করেন। কথা এমন মিষ্ট করে বলা যায়? সুবর্ণ একটুক্ষণ অভিভূতের মতো দাঁড়িয়ে থাকে, তারপর ছেলে মেয়েদের নিচের তলায় বসিয়ে রেখে উঠে যায় দোতলায়। এ বাড়িতে আগে এসেছে কয়েকবার। শ্যামাসুন্দরী তখন মাঝে মাঝে ননদ ও ভাগ্নে বউদের নেমন্তন্ন করতেন। এখন গোষ্ঠী বড় হয়ে গেছে, হয়ে ওঠে না। নেমন্তন্ন করলে অন্তত 1 কুড়ি 5 সাজাতে হবে। দোতলার বড় ঘরটাই শ্যামাসুন্দরীর, দক্ষিণ খোলা রাস্তার উপর। এর জানালায় দাঁড়ালে বড় রাস্তা দেখা যায়। বাড়িটা বড় নয়, তবু যেন প্রয়োজনের অতিরিক্ত জায়গা। দোতলায় ওই রাস্তার দিকটা বাদে আরও 2খানা ঘর, সামনে টানা দালান। কিন্তু যোগুর আবার ভূতের ভয়, একা ঘরে শুতে পারে না, তাই
এই বড় ঘরটায় মা ছেলে দুজনের বিছানা পাতা হয় দুটি সরু সরু চৌকিতে। শ্যামাসুন্দরী বলেন, তোর যা নাক ডাকে, ভয় পাবার কথা আমারই। তুই নিজের ঘরে শুগে না বাবা, আমি শেষ রাত্রিরে উঠে একটু ঠাকুর দেবতার নাম করে বাঁচি। যোগু বলে, কেন, আমি ঘরে থাকলে তোমার ইষ্টি দেবতাও ভয় পাবে? অতএব এদিকের ঘর দুটো শেকল তোলা থাকে, মামলায় কে জিতবে এই নিয়ে দুই মায়ে বেটায় বিছানায় শুয়ে শুয়ে তর্ক বিতর্ক চলে। তর্কের শেষে অবশ্য যোগুরই জয় হয়, কারণ সে শেষ রায় দেন। ভগবান যদি থাকে তো জিত আমারই, বুঝলে? বিষয়টা আমার বাপের, তোমার ঠাকুরদার নয়। শ্যামাসুন্দরী সে কথা অস্বীকার করতে পারেন না। আবার ভগবান নেই এ কথাও বলা চলে না। সুবর্ণ অবশ্য মা ছেলের সে অপূর্ব বাক্য বিনিময়ের কথা জানে না, শুধু দুটি সরু চৌকি দেখে মুগ্ধ হল। পূর্ণিমা তিথি। জানলা দিয়ে চাঁদের আলো এসেছে, ঘরের মেঝে কালো কালো গড়াদের ছায়া। দোতলায় এখন কেউ নেই, কাজেই হারিকেন লণ্ঠন দুটো নিচে নামিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আধো অন্ধকার আধো আলো, শূন্য ঘরখানা দাঁড়িয়ে হঠাৎ মনে হলো সুবর্ণ সে যেন অন্য কোনো জগতে এসে পড়েছে। নির্জনতার বুঝি নিজস্ব একটা সত্তা আছে, আর সেই সত্তা অলৌকিক সুন্দর। অনেকগুলো লোকের উপস্থিতি, কি কেদান্ত বিশ্রী! কত বড় দুঃসাহস দেখিয়ে সে একা এভাবে চলে এসেছে সে চিন্তা মনে আসে না। ফিরে গেলে কপালে কি লাঞ্ছনা জুটবে সে চিন্তা করতে ভুলে যায়। শুধু লক্ষ্যহীন দৃষ্টিতে রাস্তার দিকে তাকিয়ে থাকতে থাকতে ভাবে সুবর্ণ, অনন্তকাল ধরে যদি এমনি দাঁড়িয়ে থাকতে পেতাম। এমনই চলমান পথিকের স্রোতের দর্শক হয়ে দাঁড়িয়ে থাকা। সুবর্ণ কেন ওই রাস্তার হেঁটে যাওয়ার লোকদের একজন হলো না? সুবর্ণ কেন মেয়ে মানুষ হয়ে জন্মালো? ও আমার কপাল! তুমি এখানে? পেছনে হরিদাসের কণ্ঠে ভাঙা কাশি ঝনঝনিয়ে ওঠে। হ্যাঁ গো মেজদুদি বৌদি, তোমার আক্কেলটা কি? নিচেই ভট্টাজ এসেছে, পুজো বসে গেছে, পাড়াপড়শিতে ঘর বোঝাই। ছেলেপেলেগুলোকে ফেলে রেখে এসে তুমি এখানে ভূতের মতো দাঁড়িয়ে রয়েছ। আদরের ভয় লাগে না গো? ভয় আবার কি? পৃথিবীর মাটিতে নেমে আসা সুবর্ণ অপ্রতিভ হয়ে বলে, বেশ তো তুই, আমায় ডাকিসনি যে? ডাকেনি আবার? কত ডাকছি, শেষে। তাড়াতাড়ি নেমে আসে সুবর্ণ, আর এসেও চোখ জুড়িয়ে যায়। সত্যনারায়ণ ব্রতের আয়োজন কি সত্যি এর আগে দেখেনি সুবর্ণ? দেখেছে পাড়াপড়শি বাড়ি কদাচ, বাড়ি শুদ্ধ সকলে ভিড় করে গিয়ে নিজেদের চা ভাতেই ত্রাহি ত্রাহি লেগেছে। এখানে সকলেই বেশ গিন্নিবান্নি, শ্যামাসুন্দরী বান্ধবীকুলেই সম্ভবত, শান্তভাবে বসে আছেন যুক্ত করে। ধূপ ধুনো চন্দন ফুল চৌকিমালা ঘটপট সব মিলিয়ে দেবতা যেন সত্যি একটি সত্তা নিয়ে বিরাজ করছেন। আশ্চর্য, সুবর্ণ ছেলেমেয়েরাও তো এখানে দিব্যি চুপ করে জোর হাতে বসে আছে, অথচ ওরাই দলে মিশে যেন অন্য অবতার। ঠেলা ঠেলিয়ে হাসাহাসি অসভ্যতা লোলুপতা, এই তো মূর্তি ওদের। পরিবেশে মানুষকে ভাঙে করে। পুরোহিত পুঁথি খুলে গলা ঝেড়ে কথা শুরু করেন। কলাবতীর গল্প। কলাবতী মৃত স্বামীকে ফিরিয়ে দিয়েছিলেন সত্যনারায়ণ। সুবর্ণলতার জীবনযাত্রার গতিটা ফিরিয়ে দিতে পারেন না? কলাবতীর সত্যকার ভক্তি ছিল। সত্যকার ভক্তিটা কেমন বস্তু, আর তার আকুলতাটাই বা কেমন? গাড়ি অনেকক্ষণ আগে নামিয়ে দিয়ে চলে গেছে। কথার শেষে পরশিরা বিদায় নেয়। শ্যামাসুন্দরী এদের ছাড়েন না, রাতের খাওয়াটা খাইয়ে দিবেন বলে লুচি ভাজতে বসেন। অভিভূত সুবর্ণ আপত্তি করে না। সুবর্ণ যেন ভুলে গেছে সে কাদের বাড়ির, ভুলে গেছে আবার সে বাড়ির দরজায় গিয়ে দাঁড়াতে হবে তাকে। কিন্তু মনে থাকলে কি মনে করতে পারত সেই দাঁড়ানোর চেহারাটা এমন হবে? ভয় ছিল একা আসার জন্য, ভয় ছিল রাত হওয়ার জন্য, তবু এ ভয় ছিল না সেই দরজা তার সমস্ত কঠোরতাকে উদ্ঘাটিত করে বন্ধ হয়ে থাকবে। ছেলে মেয়ে কটা, বাবা কাকা জেঠা প্রকৃতি অনেককে ডেকে ডেকে শেষে অবধি বাইরের দরজায় ধুলো জঞ্জালের উপরে বসে পড়েছে।
একে গুরুভোজনে ক্লান্ত, তাছাড়া রাতও হয়েছে। ঝি হরিদাসী কলার নেড়ে নেড়ে হতাশ আর অবাক। মন্তব্য প্রকাশের ভাষা জোগাচ্ছে না আর তার। গলির মধ্যে এপাশের ওপাশের সমস্ত বাড়ি এই দৌড় ঠ্যাঙানোর সমারোহে সচকিত। জানালায় কৌতূহলী দৃষ্টির উকিঝুঁকি। শেষবারের মতো দরজায় প্রচণ্ড একটা ধাক্কা দিয়ে হরিদাসী পরাজিতের সুরে বলে, আমার দ্বারা আর হবে না মিস বৌদি, আর দাঁড়াবার ক্ষমতা নেই। বেশি আত্মীর হলে বাড়িওয়ালি আবার সদর কপাট বন্ধ করে দেয়। তোমার সঙ্গে নিয়ে গেলে তালা বিপদে হলো দেখছি। তোমার মামি শাওরি যেন আবার আদর উতলে উঠল, মুচি ভেজে খাওয়াতে বসল। রাত 10টা না বাজতে এদের ঘুমের বহর দেখে সুবর্ণ প্রথমটা সত্যি যেন অবাক হয়ে গিয়েছিল। এখন অবাক হওয়াটা পার হয়ে গিয়েছে। তারপর মনে পড়ল ভাসুর এখন উপস্থিত নেই। মেজ বোন সুবালার বরের অসুখ শুনে খবর নিতে গেছেন তার গ্রামে। এসব কর্তব্য সুবোধই করে থাকে। তাছাড়া সুবোধ বাড়িতে থাকলে যে বাড়ি শুদ্ধ সবাই অমন করে ঘুমোয় পাথর হয়ে যেতে পারত না, সেটা নিশ্চিত। সুবর্ণ আরক্ত চক্ষু মেলে বলে, তোমার রাস্ত হয়েছে হরিদাসী, বাসায় যাও। হরিদাসী দোদুল্যমান মনকে রাশি এনে বলে, শোনো কথা, আজ দুপুরে কুচোকাচার সমেত তোমাকে আস্থা দাঁড় করিয়ে রেখে নিশ্চিন্ত হয়ে বাসায় যেতে পারি? হলো কি এদের? কেউ নিদুলি মত্তর দিল নাকি? সামনের বাড়ি বসা কর্তা অনেকক্ষণ সহ্য করে এবার রণাঙ্গনে নামেন। ভারী গলায় হাঁক পারেন, ও প্রবোধবাবু, বলে কীরকম ঘুম মশাই আপনাদের? বাড়ির মেয়ে ছেলে 2 ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে। এবার বুঝি মুক্তকেশী ননদের ঘুম ভাঙে। প্রভাসচন্দ্রের ভারী গলার উত্তর পাওয়া যায়, আমাদের বাড়ির মেয়ে বউরা কেউ রাত দুপুরে একা বাইরে থাকে না মশাই, নিশ্চিন্ত হয়ে ঘুমোনো গে। খোলা জানালাটা সজোরে বন্ধ হয়ে যায়। এ হচ্ছে তেজস্তম্ভর কথা। হরিদাসী অকৃত্যকর গলায় বলে ওঠে, এ হচ্ছে তেজের কথা, দেশের কথা। আগে কি জানি ছাই তোমাদের ভেতরে এত মন কষাকষি? এমন যখন অবস্থা, যাওয়া তোমার উচিত হয়নি। পুরুষের রাগ হচ্ছে চণ্ডাল, সেই চণ্ডালকে। তুই যাবি? যা বলছি। হরিদাসী বিরক্তভাবে বলে, ও মা, দেখো একবার, যার জন্য চুরি করি সেই বলে চোর। বেশ যাচ্ছি, এই ধরো তোমাদের সিন্নির পেশাদ। ও তুই নিয়ে যা। আমি নিয়ে যাব কি গো? এই যে এখানের জন্য দিল মামিমা। ঠিক আছে, তুই না নিস, রাস্তায় ফেলে দিকে যা। দুগ্গা দুগ্গা। হরিদাসী সভয়ে প্রসাদটা মাথা ঠেকিয়ে বলে, হিসুর মেয়ে হয়ে এইখানেক আগে নগদ 4 ঘন্টা পয়সা বকশিস দিয়েছে মেজ বৌদি, তাই মুখে বেশি বলে না, মনে মনে বলে, সাধে আর গোষ্ঠীশুদ্ধ লোকে তোমার নিন্দে করে। বসাককর্তা বয়সে প্রবীণ, তবু রাত দুপুরে একা সুবর্ণর কাছে যেতে তার সাহস হয় না। গৃহিণীর সাহায্য নেন। বসাক গৃহিণী নেমে এসে করুণা ঢালা সুরে বলেন, ইস, ছেলে পুলে যে ঘুমিয়ে পড়েছে দেখছি, রাস্তার উপর ধুলোয় মাখামাখি। ব্যাপার কি মেজ বৌমা, একা কোথায় গিয়েছিলে? মেজ বৌমা নিরুত্তর। বসাক গৃহিণী আরও মমতা ঢালেন, বুঝেছি, রাগারাগির ব্যাপার, কিন্তু যত যাই হোক, রাত দুপুরে বউ ছেলেকে পথে বসিয়ে রেখে দৌড় দিয়ে ঘুমোবে এমন দুর্দান্ত রাগ? কোথায় গিয়েছিলে? বাপের বাড়ি বুঝি? মেজ বৌমার বাড়ি বাপের বস্তুটা যে কোনো পর্যায়ে আছে সেটা পাড়ার কারোরই অবদিত নেই। তবু ও ছাড়া আর কিছু মনে পড়ে না মহিলাটির। সুবর্ণ এবার কথা কয়, স্থির গলায় বলে, না। তাহলে? বোকা হলেও চন্দনটা ইদানিং খুব কথা শিখেছে। সে ঘুম চোখেও বলে ওঠে, মামি ঠাকুমার বাড়ি সিন্নি ছিল, তাই নেমন্তন্ন গিয়েছিলাম। মামি ঠাকুমার বাড়ি? বসাগৃহী ক্রমশই কৌতূহলাক্রান্ত হন, তোরা একা গেছিলি? আর কেউ যায়নি? ঠাকুমা? না। মেয়েটার চোখে ঘুম ছেড়ে আসে, বলে, না, মামি ঠাকুমা যে মকদ্দমায় জিতেছে, ঠাকুমা যাবে কেন? বসাগৃহিণীর আর ব্যাপারটায় হৃদয়ঙ্গম করতে দেরি হয় না।
কারণ মুক্তকেশীর ওই ভাজ বনাম ভাইপোর মামলা জানতে কারো বাকি নেই। 7 বছর চলছিল। বসা গৃহিণী বুঝতে পারেন, গম্ভীরভাবে বলেন, তা তোরা গেলি যে? তা জানি না, মা গেল তাই। দিদি দাদা মেজদা তো যায়নি। দিদি বলেছিল যেখানে ঠাকুমা যাচ্ছে না সেখানে। চন্দন, তুই চুপ করবি? মায়ের ধমকে চমকে চুপ করে যায় চন্দন। সঙ্গে সঙ্গে বসা গৃহিণীর করুণায় প্রস্রবণ শুকিয়ে যায়। চুপ করবার নির্দেশ দিয়ে এই যে ধমক, এ কি সুবর্ণ শুধুই মেয়ের প্রতি? ওই ধমক তার কৌতূহলের উপরও একটা চর বসিয়ে দেওয়া নয় কি? পড়শিনীর ঘরের এই অদ্ভুত কেচ্ছাটার সম্পর্কে কৌতূহল তার হয়েছিল, হবেই তো। যা নয় তাই কাণ্ড, তবু হবে না কৌতূহল? বেশ, ঠিক আছে। গম্ভীর গলায় বলেন, থাক মেজ বৌমা, তোমাদের ঘরে কেলেঙ্কার শুনবার দরকারও নেই, আমার প্রবৃত্তিও নেই। তবে যা দেখছি আজ রাতে আর দরজাটা খুলবে না। তা কুচো কাচা নিয়ে সারা রাত পথে পড়ে থাকবে? মানুষের চামড়া চোখে নিয়ে এ অবস্থায় ফেলে চলে গিয়ে নিশ্চিন্তের ঘুম তো ঘুমানো যাবে না। বাকি রাতটুকু আমার ঘরে এসে শোও। পাড়ার গিন্নিদের সঙ্গে কথা কওয়ার রেওয়াজ বোঝহীন নেই, কিন্তু সুবর্ণর ওই রেওয়াজটার উপর দিয়ে চলে। সুবর্ণ কথা বলে, এখনো বলল, শোবার আর দরকার হবে না বসা কাকিমা। বসা গৃহিণী তবু টলেন না। সুবর্ণর একটা হাত ধরবার চেষ্টা করে বলেন, আচ্ছা না শু, নয় বসেই থাকবে, তবু তো একটা আচ্ছাদনের নিচে। তোমার দরকার নেই, ছানাপোনা করার দরকার আছে। এভাবে পড়ে থাকলে রাতের মধ্যে নিমুনি হবে যে। হবে না কাকিমা, কিচ্ছু হবে না। হলেও ওরা মরবে না, রক্তবীজের ঝাড় কি না। আপনি আর ব্যস্ত হবেন না, যান ঘুমুন গে যান। বটে, যান ঘুমুন গে যান। বসা গৃহিণী প্রসারিত হাতটা ফিরিয়ে নিয়ে বলেন, ও মা গো, কলিতে বলার ভালো বলাই নেই। চলো গো চলো, দৌড় দিয়ে শুয়ে পড়বে চলো। সাধে কি আর সুবর্মা অমন করে? বউ নিয়ে জ্বলে পুড়ে মরেই। বাপ্পা, বউ নয় তো যেন কেউটের ফনা। রাগ করে বাড়ির দরজায় খিল লাগান বসা গৃহিণী, অথচ কৌতূহলকে রোধ করতে পারেন না। সেই রাত দুপুরে ছাদে উঠে দেখতে থাকেন কি হয় শেষ অবধি। জ্যোৎস্নায় চারিদিক ফাটছে, দেখা যাচ্ছে সবটাই, কিন্তু নতুন আর কি দেখবেন? সেই তো বউ একইভাবে দেয়ালে ঠ্যাস দিয়ে বসে রয়েছে, ছেলেগুলো সেইভাবে ঘুমোচ্ছে। কতক্ষণ আর দেখা যায় ছাদে দাঁড়িয়ে? রাত গভীর হতে হতে ক্রমশ শেষ হয়ে যায়। সকালবেলা দরজা আটকে রাখা শক্ত, গোয়ালা আসবে, আসবে ঝি, আসবে শাক তরকারিওয়ালি। কখন কার ফাঁকে ছেলে মেয়েগুলো ঢুকে পড়ে টুপটাপ করে, খুব খানিকটা ব্যঙ্গ প্রশ্নের সামনে গিয়ে পড়ে। যেখানে গিয়েছিল সেখানেই থাকলো না কেন? এ প্রশ্ন করতে থাকে সেজ কাকা, ছোট কাকা, আরও ভাই বোনেরা। তারা অপ্রতিভ হয়ে বলতে চেষ্টা করে, তোমরা এমন ঘুমোর জানলে তাই থাকতাম। কিন্তু সে তো ওরা সুবর্ণলতা। সুবর্ণলতাও কি খোলা দরজার সুযোগে আবার ঢুকে পড়ল? না, সুবর্ণকে ধরাধরি করে তুলে নিয়ে যেতে হলো মুক্তকেশী আর তার মেজ ছেলেকে। উপায় কি? কথাতেই তো আছে, দৌড়ের মরা ফেলবি তো ফেল। মরা অবশ্যই নয়, মরা এত সোজাও নয়। মরণ এত সহজ হলে মানব হৃদয় ইতিহাসের রক্তাক্ত অধ্যায়গুলো তো লেখাই হতো না। সুবর্ণলতা মরেনি, শুধু শক্ত কাঠ হয়ে গিয়েছিল। ডাক্তার যাকে বলে মূর্ছা, আর বিজ্ঞ পরিজনরা বলে আদিক্ষেতা। এত বড় আদিক্ষেতার পরও কিন্তু ভয়ানক রকমের অদ্ভুত কিছু ঘটল না। হ্যাঁ, সেই এক আশ্চর্য রহস্য। হয়তোবা এই গলিটা নিতান্তই গলি, আর গলির বাসিন্দারা নেহাতি মধ্যবিত্ত বলে তাদের জীবনের সব লীলাগুলোই ওই মধ্যপথে থেকে যায়, চরমে পৌঁছতে পারে না। না চরম জানেও না এরা, পরমও বোঝে না। তাই সে চিরাচরিত করা মন্তব্য, বিস্ময়াহত মন্তব্য আর তীব্র তিরস্কার, ব্যাস, তার বেশি কিছু নয়। যেন বড় একটা আয়োজন করে ফেসে যাওয়া। আর সুবর্ণ, সে তো বেহায়া, তাই সে জ্ঞান হয়ে বলে, তুলে আনতে মাথায় দিব্যি দিল কে? লোকলজ্জা?
তা সে লজ্জা তো ঘুচিয়ে গিয়েছিল। পাড়া শুদ্ধ সকলেই তো জেনে ফেলেছিল এবারে মেজ বউ কুলের বার হয়ে গিয়েছিল। গল্পের আসবাই অগ্নিরা চ্যানেলে আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা সুবর্ণলতা। আজ ছিল এর ৮ম পর্ব। আমাদের এই গল্প পাঠ আপনাদের কাছে ভালো লেগে থাকলে কাইন্ডলি সবাই সাবস্ক্রাইব করে নেবেন, আশেপাশে সবাইকে জানিয়ে দিবেন। পরবর্তী পর্ব শোনার জন্য আমন্ত্রণ জানানো হলো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।